আসসালামু আলাইকুম, সবাইকে পিএম এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো গতকালকে আপনার 5 আর 6 নাম্বার করেছিলাম। তো আজকে 7 নাম্বারটা দেখেন, আমি লিখছি প্রশ্নটা। এটা হচ্ছে 7 নাম্বার। দেখেন, বলছে যে দেখাও যে সর্বজনীন ভরবেগ যদি চক্রবর্তী স্থানাঙ্কে যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। তো দেখেন এটা কতবার আসছে, এটা আপনার 2010, 16, 18, 20, ঠিক আছে, 4বার আসছে। তাহলে ইম্পর্টেন্ট আছে, আসার সম্ভাবনা আছে। তো দেখেন এখানে বলছে কি, বলছে যে সর্বজনীন ভরবেগ আমরা কি জানি, পিজে, ঠিক আছে, আমরা এটা ধরে নিই পিজে সর্বজনীন ভরবেগ। তারপরে হচ্ছে যদি চক্রবর্তী স্থানাঙ্কে যুগ্ম হয়, তো চক্রবর্তী স্থানাঙ্ক কাকে বলে এটা আমরা পড়েছিলাম আপনার ক বিভাগে, এটা পড়াইছি যে চক্রবর্তী স্থানাঙ্ক কি, ওইখানে বুঝেছিলাম। তো বলছে যে সর্বজনীন ভরবেগ যদি চক্রবর্তী স্থানাঙ্কে যুগ্ম হয় তবে তা কী হবে, সংরক্ষিত হবে। অর্থাৎ এই যে ভরবেগটা, এটা কী হবে, সংরক্ষিত হওয়া মানে কি, ধ্রুবক থাকা আর কি, মানে ঠিক আছে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আপনারা প্রমাণ করে দেখাবেন যে পি যেটা কি ধ্রুবক, ফ্রিজ ইজ ইকুয়াল টু ধ্রুবক, এরকম কিছু দেখালে অঙ্কটা হয়ে গেছে। এখন দেখেন, যেহেতু বলছে যে চক্রবর্তী স্থানাঙ্কে যুগ্ম হয়, তাহলে আমরা আগে চক্রবর্তী স্থানাঙ্ক কাকে বলে এখানে আবার লিখি জিনিসটা। দেখেন আমি লিখি, যখন কোনো ল্যাগ্রাঞ্জিয়ান এল একটি নির্দিষ্ট যারা ক্লাস করছেন ক বিভাগেরটা তারা জানেন এটা, স্থানাঙ্ক কিউ যে নিলাম, ধরেন কিউ যে ধরলাম আমি, এর উপর আপনারা কিউ আই নিতে পারবেন, সমস্যা নেই, কিউকে নিতে পারবেন, উপর নির্ভর করে না, অর্থাৎ ডেল এল বাই ডেল কিউ যে ইজ ইকুয়াল টু 0 হয়, তখন সেই স্থানাঙ্ক কাকে ধরছি, কিউ জে, তো সেই স্থানাঙ্ক কিউ জে কে চক্রবদ্ধ স্থানাঙ্ক বলে, ঠিক আছে। এই হচ্ছে যে আপনার চক্রবর্তী স্থানাঙ্ক কাকে বলে তার সংজ্ঞা। দেখেন বলছে যে যখন কোনো ল্যাগ্রাঞ্জিয়ান এল, ঠিক আছে, একটি নির্দিষ্ট স্থানাঙ্ক কিউ জে এর উপর নির্ভর করে না। আমাদের যে ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক হচ্ছে তিনটা, একটা হচ্ছে কিউ জে, একটা হচ্ছে কিউ জে ডট অর্থাৎ সাধারণ বেগ, আরেকটা হচ্ছে টি। তো এগুলোর মধ্যে যদি কিউ জে এর উপর নির্ভর করে না, যদি এরকম হয়, তখন ডেল এল বাই ডেল কিউ জে ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে সেই কিউ জেকে আমরা বলবো কি, চক্রবদ্ধ স্থানাঙ্ক, অর্থাৎ কিউ জেটা এখন কি চক্রবদ্ধ স্থানাঙ্ক, ঠিক আছে। তো এটা হচ্ছে চক্রবদ্ধ স্থানাঙ্ক। তাহলে দেখেন আরেকটা লাইন লিখি, যে ল্যাগ্রাঞ্জিয়ান কিউ জে এর উপর নির্ভর না করলেও, দেখেন কিউ জের উপর নির্ভর না করলেও, দেখেন তিনটা অপেক্ষক বলছিলাম, কিউ জে ডট আর একটা হচ্ছে টি। ল্যাগ্রাঞ্জিয়ান কিউ জের উপর নির্ভর না করলেও আপনার যে সাধারণ বেগ আছে, অর্থাৎ সাধারণ বেগ কিউ জে ডট আছে, ওটার উপর নির্ভর করতে হবে, ঠিক আছে, এর উপর নির্ভর হতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন যে অপেক্ষকগুলো আছে তার মধ্যে কিউ জের উপর যদি নির্ভর না করে সমস্যা নেই, বাট সে কি করতে পারে, অর্থাৎ সাধারণ বেগ যে কিউ জে ডটটা, এটার উপর নির্ভর করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখেন আমরা পি যে উল্টো জানি, আমরা জানি যে ভরবেগটা, আমরা এটা জানি সর্বজনীন ভরবেগ পি জে ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি ডেল এল বাই ডেল কিউ জে ডট, ঠিক আছে। এই হচ্ছে আপনার পি জের এর যে সূত্রটা এটা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখন যদি ল্যাগ্রাঞ্জের সূত্রটা লিখি, তাহলে ল্যাগ্রাঞ্জের সূত্র অনুসারে ল্যাগ্রাঞ্জের এটা আপনার খতে আসার সম্ভাবনা বেশি, কারণ এটা বড় না, ছোট, এক পৃষ্ঠাতে শেষ, তো এটা খতে আসার সম্ভাবনা আছে। ল্যাগ্রাঞ্জের সূত্র অনুসারে আমরা জানি কি ডি বাই ডিটি, সূত্রটা লিখতেছি ডেল এল বাই ডেল কিউ জে ডট ব্র্যাকেট মাইনাস ডেল এল বাই ডেল কিউ জে, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু হয় কি 0, এটা হচ্ছে আমাদের কি ল্যাগ্রাঞ্জের সূত্র, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখন এটা সমান সমান আমরা পি জে লিখে দিই, ডি বাই
ডিটি, আর এটা সমান লিখতে পারি কি পি জে, আর মাইনাস এখানে ডেল এল বাই ডেল কিউ জে এর মান কত পাইছি আমি, দেখেন যেহেতু এটা কি হইতেছে, অর্থাৎ এই ল্যাগ্রাঞ্জিয়ান এলটা আপনার স্থানাঙ্ক কিউজের উপর নির্ভরশীল না, এই কারণে ডেল এল বাই ডেল কিউজে ইজ ইকুয়াল টু কি শূন্য, যেহেতু এটা শূন্য তার মানে এখানে যদি এটার মান কি শূন্য পাইছি তাহলে শূন্য লিখলাম ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আশা করি বুঝছেন। তো দেখেন এখন যদি দুইটাকে কী করি সমাকলন করি, তাহলে এখানে থাকবে ফি জে আর এখানে থাকবে কি ধ্রুবক। ঠিক আছে, শূন্যকে এ করলে ধ্রুবক হয়, তাহলে ফি জে ইজ ইকুয়াল টু কি ধ্রুবক। তাহলে আমাদের এখানেই কাজ শেষ, ফি জেটা হচ্ছে কি সর্বজনীন ভরবেগ আর ধ্রুবক পেয়েছি, অর্থাৎ এটা কি সংরক্ষিত হবে। তাহলে এই হচ্ছে আমার এই প্রশ্নটার অ্যান্সার। খতে বলার কারণ দেখতে পাচ্ছেন যে এটা বেশি বড় না ছোট। ঠিক আছে, তো এটা খতে আসার সম্ভাবনা আছে, এই হচ্ছে এটা। হ্যাঁ, তো এই হচ্ছে যে 7 নাম্বারটা। চলেন এবার 8 নাম্বারটা নিয়ে শুরু করি। দেখেন 8 নাম্বারটা, আর 8 নাম্বারের পর আরেকটা আছে 9 নাম্বার। এই দুইটা প্রশ্ন একই রকম। একটা হচ্ছে যে আপনার সরল দোলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, আরেকটা হচ্ছে যৌগিক দোলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তো সরল দোলকের ক্ষেত্রে একটা হবে, আরেকটা হচ্ছে যৌগিক দোলকের ক্ষেত্রে একটা হবে। আমরা সরল দোলক, জটিল দোলক এগুলো কী করছি, ইন্টারে পড়ছি, 9 10ও ছিল। ঠিক আছে, এগুলা আমরা আগে পড়ছি যে একটা জিনিস যদি ঝুলানো হয় তখন সেই ক্ষেত্রে কী ঘটে, অর্থাৎ তার বিভব শক্তি কোন পর্যায়ে কী হয়। ধরেন এই পর্যায়ে আমরা ধরি সাম্যাবস্থা, এরপর শূন্য থেকে এই পর্যায়ে সাম্যাবস্থা, এখান থেকে বিতে গেলে এটার বিভব শক্তি কত হয়, গতিশক্তি কত হয়, এগুলা। ঠিক আছে, তো দেখেন আমি এখানে বুঝে দিব, এগুলা সমস্যা নাই। দেখেন 8 নাম্বার, সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। এ হচ্ছে এই প্রশ্নটা। 2013 আর 15-তে আসছে, অনেক আগে আসছে। 2013 আর হচ্ছে 15 করানোর কারণ হচ্ছে যে আসতে পারে, সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে যৌগিক দোলক যেহেতু আছে তাহলে সরল দোলকটা আসার সম্ভাবনা আছে। তো দেখেন জটিল দোলকটা বেশি আসে আর কি, এই কারণে ওইটার পাশাপাশি এটা করা দিতেছি, সহজ আছে এটা, এই কারণে করাচ্ছি, সমস্যা নেই, প্যারা নেই। তো দেখেন আমরা সরল দোলক বলছে, তা সরল দোলকটা কি, সরল দোলকটা আপনারা জানেন যে এরকম যদি একটা কি দৃঢ় বস্তুকে এরকম একটা দৃঢ় একটা ইয়ের সাথে, কাঠামোর সাথে যদি আমরা একটা ভরহীন একটা সুতা যদি ঝুলাই, ঠিক আছে, অর্থাৎ এই সুতাটার কোনো কি নাই, ভর নাই, তো এটার সাথে যদি একটা বিন্দু ভর যুক্ত করি, বিন্দু ভর মানে কি, অর্থাৎ এটার আয়তন নাই। ঠিক আছে, বিন্দু ভর মানে কি এটার আয়তন নাই, বাট এটার ভর আছে। ঠিক আছে, কেন্দ্রীভূত আছে, সমস্ত বার এখানে কেন্দ্রীভূত আছে। তাহলে এটা যদি একটা, এটাকে আমরা বব বলি, বব। তাহলে এই বব যদি ঝুলানো হয়, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এখন এরকম ইয়ে করি, তাহলে জিনিসটা এক পর্যায়ে এখানে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ এখানে গেল বা এখানে গেল, সমস্যা নেই, এখানে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি সরল দোলক। ঠিক আছে, এটা হচ্ছে সরল দোলক। তাহলে দেখেন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে ধরে নেব, মনে করি একটি সরল দোলকে m ভরের একটি বস্তু ভর, বিন্দু ভর আর কি, বিন্দু ভর m ঝুলানো আছে। ঠিক আছে, এই যে দৈর্ঘ্যটা, কার্যকরী দৈর্ঘ্যটা, এটা কি, এটা ধরে নিলাম আমরা এল, এই এতটুকু যে মানটা, এটা হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, আর হচ্ছে যে বস্তুটির সাম্যাবস্থান, সাম্যাবস্থান হচ্ছে এই, অর্থাৎ এইখানে হচ্ছে বস্তুর সাম্যাবস্থান, অর্থাৎ যখন ঝুলতে এক পর্যায়ে কি থামবে, তখন সেটাই হচ্ছে তার কি হয়, সাম্যাবস্থান হয়। তাহলে সাম্যাবস্থান ধরলাম এ, তারপর হচ্ছে এ থেকে বস্তুটি বিতে গেল। ঠিক আছে, অর্থাৎ বস্তুটা এখন এ থেকে বিতে গেল। এই বিতে আমরা এখন কি করব, এই বি বিন্দুতে আমরা এখন গতিশক্তি এবং বিভব শক্তিটা বের করব। কারণ যেহেতু বলছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, তো ল্যাগ্রাঞ্জের সমীকরণ বলছে তার মানে এখানে এল আসবে। তো এল ইজ ইকুয়াল টু আমরা জানি কি টি মাইনাস বি। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের সমীকরণে আমরা জানি যে এল ইজ ইকুয়াল টু টি মাইনাস বি। তাহলে টিটা হচ্ছে কি গতিশক্তি, বিটা হচ্ছে বিভব শক্তি। তার মানে এই সরল দোলকের ক্ষেত্রে আমরা গতিশক্তিও লাগবে,
প্লাস বিভব শক্তি লাগবে, তো তখন সেখান থেকে আমরা এল এর মান পাবো। তো এল এর মান পাওয়ার পর আমরা ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ আছে একটু যে বসাইছিলাম, ওইখানে আমরা এল এর মান বসাই দেন ওটাকে কী করবো অন্তরীকরণ করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো বুঝে দিলাম যে কীভাবে কী করতে হবে। তাহলে দেখেন কীভাবে করি। তাহলে বি বিন্দুতে বস্তুটি গতিশক্তি, বস্তুটির বা বিন্দু বটটির কী হবে গতিশক্তি ও বিভব শক্তি হবে। যারা করছেন এটা 9 10-এ তারা অলরেডি বুঝে গেছেন যে এটা কীভাবে করতে হবে। তাহলে দেখেন, তাহলে আমরা এখন সুতরাং বিবিন্দুতে যে গতিশক্তিটা, বিবিন্দুতে বিভব শক্তিটা বের করি, বিভব শক্তি। আচ্ছা, তাহলে হচ্ছে বিভব শক্তি হচ্ছে বি ইজ ইকুয়াল টু এম জি এস। আমরা সূত্র জানি কি, বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। এখন দেখেন এখানে এমও কাজ ঠিক আছে, এমও কাজ ঠিক আছে, জিওর কাজ ঠিক আছে, এসটা কী হবে। আপনারা জানেন যে কোনো একটা বস্তুকে যদি আমরা এরকম অঙ্ক করছিলাম না, যে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে তার গতিশক্তি বা বিভব শক্তি কত, বা একটা জিনিস উপর থেকে পড়তেছে, পড়ার পর ধরেন এই জিনিসটা আমরা এরকম করছিলাম যে এখান থেকে এখানে পড়তেছে, এটা হচ্ছে ভূমি, এখানে পড়ছে, তাহলে এটা এই বিন্দু, এটা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তো আমরা এরকম বের করছিলাম যে এখানে তার গতিশক্তি বিভব শক্তি কত, এখানে তার গতিশক্তি বিভব শক্তি কত, এখানে তার গতিশক্তি বিভব শক্তি কত। ঠিক আছে, তো এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র, আমরা এগুলো করছিলাম। তো দেখেন মনে পড়ে কিনা। তো আমরা বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় নিচ থেকে, বিভব শক্তির ক্ষেত্রে আমরা সবসময় নিচ থেকে কি উচ্চতাটা নিয়েছি। ঠিক আছে, বিভব শক্তির ক্ষেত্রে অর্থাৎ এই বিন্দুতে যদি আমরা বিভব শক্তি বের করতে হয় তাহলে আমরা নিচ থেকে যে উচ্চতাটা এতটুকু আমরা এটা নিয়ে কাজটা করছি, অর্থাৎ বিভব শক্তিটা বের করছি নিচ থেকে উচ্চতাটা নিয়ে। ঠিক আছে, তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে এখানে এসটার কাজটা কি, এসটা হচ্ছে যে উচ্চতা, তো উচ্চতাটা হচ্ছে নিচ থেকে নিতে হবে। ঠিক আছে, কোত্থেকে নিতে হবে, নিচ থেকে নিতে হবে। তাহলে দেখেন সরলটা আবার আমি আঁকি, বড় করে আঁকি। তাহলে এটা যদি এরকম হয়, এটা হচ্ছে কি এল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ পরিমাণ আছে, তাহলে এটা যেহেতু এল, তো এটা এদিকে গেল আর কি, এদিকে গেছে, কিন্তু এটা কি চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না, এটাও কি এল। ঠিক আছে, ধরলাম এটা যে সরণটা অর্থাৎ যে কণিক যে কোণটা, এটা হচ্ছে ধরলাম থিতা। ঠিক আছে, এটা ধরলাম থিতা, হ্যাঁ থিতা, কণিক সরণ থিতা ধরলে, আচ্ছা থিতা ধরলাম। তারপর হচ্ছে এখন দেখেন এটা হচ্ছে তার এ বিন্দু, এটা হচ্ছে তার বি বিন্দু, তাহলে আমরা এখান থেকে এটা বের করব। এখন দেখেন আমি বলছি যে নিচ থেকে হিসাব করতে হবে উচ্চতাটা। ঠিক আছে, উচ্চতা নিচ থেকে হিসাব করতে, তার মানে এখান থেকে যদি হিসাব করি তাহলে এখান থেকে এখানে বিটা এখন এখানে বিন্দু বরটা এখন এখানে আছে, বিতে আছে, তার মানে এখান থেকে এখানে যে উচ্চতাটা অর্থাৎ এসটা আমাদের দরকার হবে। ঠিক আছে, এসটা লাগবে এই সূত্রের মধ্যে। তো দেখেন এখানে এসটা বের করতে হলে আমাদের এই জিনিসটা দেখেন, এই পুরোটা হচ্ছে এল। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কি এল, তাহলে আমরা এই এতটুকু বের করলে এল থেকে যদি এতটুকু বিয়োগ দিই তাহলে আমরা এসটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমি এটা যদি হিসাব করি তাহলে এটা একটা ত্রিভুজ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি ত্রিভুজে এটা কোণ আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে, এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে কস থিতা ইজ ইকুয়াল টু, এটা যদি এক্স ধরি, আমি কোনটা এক্স ধরছি, এতটুকু এক্স ধরছি, এতটুকু এক্স ধরলাম। ঠিক আছে, এতটুকু যদি এক্স ধরি তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে যদি এটা এক্স লম্ব হয় আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এল কস থিটা। তাহলে দেখেন আমরা এক্সের মান পেয়ে গেছি, এতটুকুর মান পেয়ে গেছি। তাহলে আমরা যদি এখন পুরোটার মান থেকে যদি আমরা এক্সের মান বিয়োগ দিই তাহলে আমরা এতটুকুর মান পাবো না, হ্যাঁ পাবো। ঠিক আছে, তাহলে আমরা এতটুকুর মান পাবো। তাহলে দেখেন সুতরাং এস হবে, এই এসটা হবে, এ পুরাটা হচ্ছে এল, এ পুরাটা হচ্ছে এল, অর্থাৎ এটা যদি ও হয়, ও এটা হচ্ছে এল, আর হচ্ছে ও, আর এখানে যদি একটা বিন্দু দিই সি, আর ও সিটা হচ্ছে কি, ও সিটা হচ্ছে এক্স, এক্সের মান আমরা বের করছি এল কস থিটা, তাহলে ও এ হচ্ছে এল আর ও সি হচ্ছে কি এল কস থিটা, এল কস থিটা। তাহলে এই হচ্ছে আমার কি এস এর মান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এস এর মান। তো এস এর মানটা এখন আমরা এখানে বসাই দিব। দেখেন তাহলে এল মাইনাস এল কস থিটা, তো দেখেন আমরা এম জি এলটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে বিভব শক্তিটা এটা। এখন দেখেন এটা বিভব শক্তি বের করলাম, এখন হচ্ছে যে গতিশক্তি। তাহলে দেখেন এবং গতিশক্তি, আশা করি এটা বুঝছেন যে বিভব শক্তি, কিছু না বুঝলে কমেন্টে বলবেন, সমস্যা নেই। তাহলে হচ্ছে যে গতিশক্তিটা হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে বি হবে না, এখানে হচ্ছে হাফ ইন্টু, যেহেতু এখানে এই কোণটা আছে তার মানে যদি এই জিনিসটা যদি আমরা হিসাব করি, দেখেন এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয় তাহলে এতটুকু দেখেন আমি এখানে দেখাই, আচ্ছা এরকম। ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে এরকম জিনিসটা, এই কোণটা, এটা যদি আমরা ধরেন
পুরাটা করি তাহলে এটা একটা বৃত্তের মতো হয়, ঠিক আছে? এটা একটা কিসের মতো হয়? বৃত্তের মতো হয়, ঠিক আছে? তাহলে এই কোণগুলো হচ্ছে থিতা, এই হচ্ছে বৃত্তের মতো হইতেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি কোণটা থিতা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডিটি থিতা, ঠিক আছে? তাহলে ওমেগা হচ্ছে কৌণিক সরণ, এটা যদি থিতা হয়, ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু থিতা হয়, তাহলে এখান থেকে ওমেগার মান আসবে কি থিতা নট, ঠিক আছে? তাহলে আমরা ওমেগার মানটা পেয়ে গেলাম থিতা নট। তাহলে থিটা নট পেয়ে গেলে আমরা বি ইজ ইকুয়াল টু জানি কি ওমেগা আর, বি ইজ ইকুয়াল টু জানি কি ওমেগা আর। তাহলে দেখেন এই যে বৃত্তটার মধ্যে আমি বলছিলাম যে জিনিসটা যদি আমি বরাট করে পুরাটা ইয়ে করি তাহলে একটা বৃত্ত হয়। তো বৃত্তের ব্যাসার্ধ কোনটা দেখেন, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু পাচ্ছি থিতা নট, আর এখানে ব্যাসার্ধ বুঝাইতেছে আর দ্বারা। তো এখানে ব্যাসার্ধটা হচ্ছে যে এল, দেখেন আমি এটা নিয়ে তো কাজ করতেছি সরল দোলকের এটা, তার মানে এতটুকু কি এল না, এতটুকু তো এল, এখান থেকে এতটুকু কি এল, তাহলে এল যদি হয় তাহলে এটা হচ্ছে বৃত্তের এখন কি ব্যাসার্ধ, তাহলে এখানে আর এর জায়গায় কী হবে এল হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি এর মান থিতা নট ইন্টু এল। তাহলে দেখেন আমরা এখন এখানে এম লিখবো আর বি এর জায়গা হবে কি থিতা নট এল হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থাকে এম থিতা নট স্কোয়ার এল স্কোয়ার। তাহলে দেখেন আমাদের কাজ শেষ প্রায়, বি এর মান পেয়ে গেলাম, তারপর টি এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এল ইজ ইকুয়াল টু যে টি মাইনাস বি, আমরা এখন এখানে এটা বসাবো, ঠিক আছে? দেখেন আমরা জানি এল ইজ ইকুয়াল টু টি মাইনাস বি। তাহলে টি হচ্ছে, টি এর মান কত পাইছি, টি এর মান পাইছি আপনার হাফ, টি এর মান হচ্ছে হাফ এম থিতা নট স্কোয়ার এল স্কোয়ার, আর হচ্ছে মাইনাস এটা হচ্ছে এম জি এল 1 মাইনাস কস থিতা, ঠিক আছে? এই পৃষ্ঠাটা দেখা যাইতেছে, এই পৃষ্ঠার মধ্যে আমি এখান থেকে লিখলাম। তাহলে দেখেন তাহলে হাফ এম থিতা নট স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এম জি এল, তারপরে আমরা এখন দেখেন এটাকে আমরা 3 বার করতে পারি, এটাকে আমরা গুণ করলে 2টা হয় হাফ, মানে ওইখানে তো আমি করে ফেলছিলাম, কমন নিয়ে ফেলছিলাম, কিন্তু এটা আলাদা রাখলে ভালো। তাহলে এম জি এল এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এম জি এল কস থিতা, ঠিক আছে? তাহলে আগেরটার মধ্যে বাংলাতে কমন নেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিবেন আপনারা। তাহলে আমরা এল এর মানটা পেয়ে গেলাম, আমরা এটা কিসের মান পেলাম, আমরা এটা এল এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন যদি আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণটা লিখি, এখানে যদি এল এর মান বসাই দিই, বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। সমীকরণটি হলো ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণটি হলো ডি বাই ডিটি ডেল এল বাই থিতা নিয়ে কাজ করতে হবে, এখানে থিতা নট মাইনাস ডেল এল বাই থিতা ডেল থিতা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখন ডি বাই ডিটি আর হচ্ছে ডেল থিতা নট, তাহলে দেখেন এখানে এল এর মানের মধ্যে এল এর মান হচ্ছে পুরোটা, এটা দেখেন আমি সংক্ষেপে করে দিতেছি, বুঝে দিতেছি। এল এর মান হচ্ছে এটা পুরোটা, এখানে কার সাপেক্ষে করতেছি, আমরা থিতা নটের সাপেক্ষে করতেছি। তাহলে দেখেন তো এখানে এই এল এর মানের মধ্যে থিতা নট কোথায় আছে, এল এর মানের মধ্যে থিতা নট এখানে আছে, ঠিক আছে? থিতা নটের মান কোথায় আছে, এখানে আছে। তার মানে বোঝা যাইতেছে যে এখান থেকে শুধু একমাত্র এটার অ্যান্সার আসবে, বাকি এগুলার অ্যান্সার কি আসবে, শূন্য আসবে। সেম দেখেন পরেরটার মধ্যে হচ্ছে ডেল এল বাই ডেল থিতা, তার মানে এলটাকে আমরা থিতা হিসাবে কি করতেছি, অন্তরীকরণ করতেছি। তাহলে থিতা কোথায় কোথায় আছে দেখেন, এখানে না এটা শূন্য, এখানে না এটা শূন্য, এখানে আছে, তার মানে এটার একটা মান আসবে। তা আপনারা এখন করছে, আমি আর এই লাইনটা লিখবো না, এর মানটা বসাবো না, ডিরেক্ট আমি এখন কি করব, ক্যালকুলেশনটা করে দিব। দেখেন আপনারা এটা করবেন, ক্যালকুলেশনটা আপনারা করবেন, ঠিক আছে? তো দেখেন আমরা যদি এখন এই ডেলটা বসাই, এলের মানটা বসালে আমরা শুধু এতটুকু থিতা নটের জন্য আমরা এতটুকুর মান পাবো। এতটুকুর মান পালে আমরা কি থাকে দেখেন, এখানে হাফ আছে ইন্টু, তাহলে এম তো ধ্রুবক রেখে দিলাম, আর এখানে থিতা নট স্কোয়ার, তাহলে থিতা নট স্কোয়ার, আচ্ছা এখানে এল স্কোয়ারও তো আছে, এখানে এল স্কোয়ার ধ্রুবক রেখে দিলাম, থিতা নট স্কোয়ার, তাহলে থিতা নট স্কোয়ার হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এটা চলে আসবে সামনে 2 থিতা নট, ঠিক আছে? এই মানটা থাকে, বাকি সব হচ্ছে 0, ঠিক আছে? বাকি সব 0 প্লাস 0, এই হচ্ছে এটা থাকে। আর হচ্ছে এটার মানটা থাকে কি দেখেন, এটার মান হচ্ছে এটাও 0, এটার মানও 0 মাইনাস, আচ্ছা মাইনাস প্লাস, তাহলে দেখেন এটার মান হচ্ছে 0, এটা 0, এটা 0, এটা হচ্ছে প্লাস এম জি এল,
তাহলে কস থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি এখান থেকে কি আসবে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, আমরা এগুলো জানি। মাইনাস সাইন থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কি 0। তাহলে দেখেন থাকে কি ডি বাই ডিটি, তারপর হচ্ছে এখানে থাকে 2 কাটা গেলে থাকে কি শুধু কি এম এল স্কোয়ার থিটা নট, এ হচ্ছে এটা থাকে। আর মাইনাস এখানে থাকে কি দেখেন এখানে হচ্ছে যে আপনার 0 গেলে এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এম জি এল সাইন থিটা মাইনাস হবে। মাইনাস হলে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এম জি এল সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এ হচ্ছে আমার কি ক্যালকুলেশন। তাহলে দেখেন এখন এটাকে আমরা যদি এখন আবার সময়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমরা জানি যে থিটা নটটা কী হয়ে যাবে, থিটা নট হয়ে যাবে ওগুলার মতো, ওয়াই করলে ওয়াই প্রাইম, ওয়াই প্রাইমকে আবার করলে ওয়াই প্রাইম, তাহলে এটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে থিটা নটকে করলে থিটা নট হয়ে যাবে। তাহলে হচ্ছে এম এল স্কোয়ার এটা ধ্রুবক ইন্টু থিটা নট, এই হচ্ছে আবার অন্তরীকরণ করলাম, দেন হচ্ছে প্লাস এম জি এল সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন দেখেন একটা কাজ করতে হবে, আমরা এখন এখানে এম এল স্কোয়ার দ্বারা ভাগ দিব, ঠিক আছে, উভয় পক্ষকে এম এল স্কোয়ার দ্বারা ভাগ দিব। তাহলে এম এল স্কোয়ার বাই এম এল স্কোয়ার এটাকে ভাগ দেওয়ার পর আলাদা করতেছি, দেখেন একটা লাইন বাদ দিলাম, আপনারা করবেন। তাহলে এখানে সাইন থিটা বাই এম এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এম এল স্কোয়ার আর এম এল স্কোয়ার কাটাকাটি যায়, এখানে থিটা ডট আছে, তাহলে থিটা ডট থাকে যাবে, ঠিক আছে, এম এল স্কোয়ার কাটাকাটিগুলো থাকে থিটা ডট প্লাস, আর এখানে হচ্ছে এম কাটা গেল এল একটা গেল, এখানে এল একটা গেল, তাহলে উপরে থাকবে জি আর নিচে থাকবে এল একটা, আর এখানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এখান থেকে আমরা লিখবো থিটা নট প্লাস জি বাই এল থিটা ইজ ইকুয়াল টু 0। তো থিটা সাইন থিটার জায়গায় থিটা কেন লিখছি, কারণ হচ্ছে যে থিটার মানটা হচ্ছে কি অতি ক্ষুদ্র, ঠিক আছে, থিটার মান কি অতি ক্ষুদ্র, এই কারণে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা ধরে নিতে পারবো, ঠিক আছে। লিখে দেখবেন যে থিটা খুবই ক্ষুদ্র, তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি থিটা, তার মানে এটাই হচ্ছে আমাদের কি সরল দোলকের ক্ষেত্রে, এটাই হচ্ছে আমার সরল দোলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ঠিক আছে। এই হচ্ছে আপনার আজকের যে সরল দোলক যে ল্যাগ্রাঞ্জের সমীকরণটা ওইটা, তাহলে এটা শেষ হলো। তাহলে আরেকটা করাই দেখেন, এটা হচ্ছে যে যৌগিক দোলকের ক্ষেত্রে দুইটাই সেম, এখানে দুইটা একসাথে করাইতেছি। দেখেন যৌগিক দোলকটা দেখি, হ্যাঁ 9 নাম্বার যৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ লেখো। দেখেন এটা অনেকবার আসছে, এটা আপনাদের 7, 10, 13, 16, 20, 7, 10, 13, 16, 20, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে যৌগিক দোলক বা জটিল দোলকের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তাহলে আমরা যে সরল দোলক তো বুঝেছি একটু আগে দিই যে কিভাবে কি কাজ করে, জটিল দোলকটা সেম। দেখেন ওটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলক আর যৌগিক দোলকের ক্ষেত্রে পরিবর্তন পার্থক্যটা দেখেন, ওইটা হচ্ছে যে এরকম একটা দৃঢ় একটা জিনিসের সাথে কাঠামোর সাথে আমরা একটা সুতা ঝুলাই দিই, বহরহীন সুতা, এখানে একটা বব দিই। তার এটা হচ্ছে ধরেন আপনার জোরটা হচ্ছে যে আপনার ধরেন কি করতে গিয়ে রাবার, আচ্ছা একটা কাঠ, ঠিক আছে, একটা কাঠ নিলাম, ধরেন এটা একটা কাঠের টুকরা, ঠিক আছে। তো কাঠের টুকরার মধ্যে এরকম একটা ছিদ্র দিয়ে এটাকে আমরা ঝুলাই দিই, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ঝুলাই দিই। তাহলে এই জিনিসটা এখন এখান থেকে করে এদিকে এরকম ঝুলবে, ঠিক আছে, অর্থাৎ জিনিসটা হচ্ছে এখন এখানে আছে, ধরেন এটা এখন এরকম হয়েছে, এদিকে গেল, ঠিক আছে, এই হচ্ছে এরকম জিনিসটা এখান থেকে এখানে গেল বা এদিক থেকে এদিকে গেল, তো এটা হচ্ছে কাঠের একটা টুকরা। তো যৌগিক দোলকের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আপনার এখানে সাম্যাবস্থান আমরা হিসাব করি এখানে, ঠিক আছে, অর্থাৎ ববটা যেখানে থামে এটা হচ্ছে কি সাম্যাবস্থান,
আর এটার ক্ষেত্রে আমরা সাম্যাবস্থানটা হিসেব করতে হবে আপনার এ বিন্দুটা, অর্থাৎ ঝুলন বিন্দু, এটাকে আমরা বলি কি ঝুলন বিন্দু। তাহলে এই ঝুলন বিন্দুটাকে আমরা এখন কি করতে হবে, সাম্যাবস্থা হিসেব করতে হবে। এই হচ্ছে একটা পার্থক্য। আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে যে হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে এখানে যে ইয়েটা উচ্চতা আমরা হিসাব করি, একটু আগে উচ্চতাটা ব্যবহার ক্ষেত্রে হিসাব করছিলাম, তো উচ্চতাটা হচ্ছে নিচ থেকে হিসাব করছি, কিন্তু এখানে হচ্ছে যে আপনার উপর থেকে নিচে, অর্থাৎ এদিক থেকে এদিক হিসাব করতে হবে, উপর থেকে এদিক হিসাব করতে হবে, ঠিক আছে, এদিক হিসাব করতে হবে। আরেকটা হচ্ছে যে দেখেন, আরেকটা পার্থক্য হচ্ছে যে আপনার এখানে যে কাঠটা, এটা ধরো মূল বিন্দু হচ্ছে এটা, ঠিক আছে, মূল বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে তার মূল বিন্দু। তো আমরা এই সরল দোলকের ক্ষেত্রে যে কার্যকরী দৈর্ঘ্যটা, আমরা কার্যকরী দৈর্ঘ্যটা পাইছি এতটুকু, ঠিক আছে, অর্থাৎ সুতার যে দৈর্ঘ্যটা এতটুকু, কিন্তু যৌগিক দোলকের ক্ষেত্রে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যটা হবে এতটুকু, অর্থাৎ ঝুলন বিন্দু এবং যে জিনিসটা নিচ্ছি ওইটার মধ্যবিন্দু, ঠিক আছে, ওটার মধ্যবিন্দু। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যৌগিক দোলকের কার্যকর দৈর্ঘ্য। এই হচ্ছে এগুলো এসে পার্থক্য, এগুলো হচ্ছে যে যৌগিক দোলক এবং সরল দোলকের মধ্যে পার্থক্য। তো আপনার যে ইয়ে করছে গাইডে যেভাবে চিত্রটা দেওয়া আছে এভাবে তো চিত্রটা দেওয়া না, চিত্রটা দেওয়া আছে এটাকে এভাবে লিখছে আর এটাকে দিছে এভাবে, ঠিক আছে, এতটুকুই দিছে। তো আপনার গাইডে যেভাবে দেওয়া আছে আপনারা এভাবে করবেন, ঠিক আছে। তো দেখেন আমরা গাইডে দেওয়া আছে, ধরেন এটা হচ্ছে তার কি ঝুলন বিন্দু, এখান থেকে এখানে ছিল, তারপরে এখন এখানে গেছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে আমরা এখন কি করব, আমরা এখন গতিশক্তি এবং বিভব শক্তি বের করব, ঠিক আছে। তো বিভব শক্তি গতিশক্তি বের করব। তাহলে দেখেন এটা হচ্ছে শূন্য সাম্যাবস্থান। তো লিখে নেবেন যে ধরি, লিখি আমি ধরি, আশা করি বুঝছেন, এগুলা বুঝলে হয়েছে, আর কঠিন কিছু না। একটি জটিল যৌগিক দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল, কৌণিক সরণ থিটা এবং জড়তার ভ্রামক আয় হলে সেই দোলকের গতিশক্তি ও বিভব শক্তি হবে যথাক্রমে টি এবং ভি, ঠিক আছে। তাহলে এটা লিখে নেবেন। তারপর হচ্ছে আপনি এখন কি করব, আমরা এখন আগের মতো গতিশক্তি আর বিভব শক্তি বের করব। তাহলে গতিশক্তি হচ্ছে যে কি টি ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখেন এই জটিল দোলকের গতিশক্তির আপনারা সূত্রটা জানেন, এটা হচ্ছে হাফ আই থিটা নট স্কয়ার। থিটা নট কেন হয়েছে এটা আমি একটু আগে বুঝেছি, যে বি ইজ ইকুয়াল টু ওমেগা, আর ওখান থেকে থিটা নটটা সরি এখানে হচ্ছে যে ওমেগার মানটা হচ্ছে কি হয়, থিটা নট হয়, ঠিক আছে। আর হচ্ছে যে আইটা কীভাবে আসছে, হাফ এম বি স্কয়ার থেকে আইটা কীভাবে আসছে, তো এটা হচ্ছে আগের ক্যালকুলেশন, জড়তার বাবক দিয়ে এটা করবেন, ঠিক আছে, এটা বের করবেন আপনারা। এই হচ্ছে গতিশক্তির সূত্র। আর হচ্ছে বিভব শক্তি, এটা আমরা মুখস্থ করছি যে গতিশক্তির সূত্র। আর হচ্ছে বিভব শক্তিটা কি, দেখেন বিভব শক্তিটা একটু বুঝতে হবে। জিনিসটা হচ্ছে যে এখানে এম জি এইচ, ঠিক আছে। এখন এসটা কি, তো আমি একটু আগে বলছিলাম যে যৌগিক দোলকের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে হিসাব করব, তাহলে এখান থেকে এখানে হিসাব করবো জিনিসটা, ঠিক আছে। এখন এখান থেকে যদি এখানে হিসাব করি, তাহলে দেখেন এখান থেকে হিসাব করি এটা কোন, এটা তাহলে থিতা হবে। থিতা যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে যে কস থিতা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিতা বাই, এটা যদি এল ধরি আমি, কোনটা, এটা যদি এল ধরি তাহলে এটা হচ্ছে কস থিতা বাই এল, মানে এটা এল আর কি, এটা এল আর এটা হচ্ছে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিতা বাই এল। তাহলে এখান থেকে আসবে হচ্ছে যে সরি কি লিখছি তোর, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এল কস থিতা হয়, কস থিতা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এল, তাহলে এল কস থিতা হয়, ঠিক আছে। হচ্ছে এক্স আগেরটার মতো আর কি, এক্স ইজ ইকুয়াল টু এল কস থিতা, হ্যাঁ ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু এল কস থিতা। এখন দেখেন এখানে কথা আছে, এখানে হচ্ছে যে আপনার যে এল কস থিটা আমি ধরছি, এখন এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ এটা উপর থেকে নিচে হইতেছে। আপনারা দেখেন একটা লেখচিত্র যদি আমি হিসাব করি, তাহলে আমি যদি ধরেন -2 আর -2 হিসাব করি, তাহলে জিনিসটা হচ্ছে আপনার লেখচিত্রের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা হচ্ছে এটা 2 -2 এদিকে হবে, অর্থাৎ আমি এই যে মানগুলা এগুলো সবসময় কি হয়, নেগেটিভ হয় না। লেখচিত্রের ক্ষেত্রে এক্সের নিচের যে মানগুলা অর্থাৎ 0 অক্ষের নিচে, তাহলে এগুলো কী হয়, সব নেগেটিভ হয়।
তাহলে এখান থেকে এটা বুঝবেন যে এটা যদি অক্ষ হয়, অর্থাৎ এটা অক্ষ, সাম্যাবস্থান এখান থেকে নিচের দিকে যাইতেছে, মানে এখানে হইতেছে, তার মানে এটা কি হবে, মাইনাস হবে। তার মানে এই কারণ হচ্ছে যে এখানে কি হবে, এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ mg মাইনাস কস থিটা, ঠিক আছে, মাইনাস mg ইন্টু মাইনাস এল কস থিটা। তাহলে এখান থেকে জিনিসটা আসে যে মাইনাস mg কস থিটা। আশা করি বুঝছেন এটা। তাহলে দেখেন এখানে আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণটা লিখবো, এল ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস বি। তাহলে এখান থেকে হচ্ছে টি হচ্ছে হাফ আই থিটা নট স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে mg কস থিটা। তাহলে এখন আমরা সূত্রের মধ্যে বসা দিব যে ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা নট মাইনাস ডেল এল বাই ডেল থিটা, আগেরটার মতো। তো দেখেন আমরা এখন যদি এল থিটা নট কিসের মধ্যে আছে, থিটা নট একটার মধ্যে আছে, তাহলে আমি ডাইরেক্ট করতেছি। দেখেন এখানে যদি থিটা নট একটার মধ্যে আছে, এটা শূন্য হবে, তাহলে এটার মধ্যে হলে টু আই থিটা নট থাকে। তো টু আবার কাটাকাটি হয়ে যায়, টু কাটাকাটি হয়ে গেলে থাকে কি শুধু আই থিটা নট থাকে। তো আই থিটা নটকে আবার যদি ডি বাই ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, থাকে কি আই থিটা নট। বুঝছেন এটা আশা করি, আমি একসাথে করে দিছি। তাহলে এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস, তাহলে এখানে এখন দেখেন এর মধ্যে এখানে থিটা কিসে আছে, এখানে নাই, এটা শূন্য হবে, এখানে আছে, তাহলে এখানে আছে কস থিটা। তো কস থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি কি আসে, এখানে মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা হলে এটা হবে মাইনাস হয়ে যাবে, পুরোটা মাইনাস হয়ে গেলে এখানে আবার মাইনাস একটা আছে, এটা কারণ আবার এটা হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস mg সাইন থিটা, কীভাবে হয়েছে প্লাস দেখবেন আপনারা ক্যালকুলেশন করে। তো আগেরটার মধ্যে আমরা ml স্কোয়ার দ্বারা ভাগ দিছি উভয় পক্ষকে, এখানে আমরা আই দ্বারা ভাগ দিব। কী দ্বারা ভাগ দিব, আই দ্বারা ভাগ দিব। দেখেন শুধুমাত্র এই অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আর বাকিগুলো মনে রাখা তো দরকার নেই, বাকিগুলো তো বুঝে দিয়েছি সব। এই হচ্ছে এটা, তাহলে এখানে আই এ কাটাকাটি থাকবে, এখানে থিটা নট ডট হবে, আর এখানে হচ্ছে যে আপনার এটা থাকে যাবে, এখানে সাইন থিটার মান কী হবে, থিটা হবে। তাহলে এখানে হচ্ছে mg/i, এটা হবে থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে কি আমার যৌগিক দোলকের শেষ, আমাদের কাজ শেষ। যৌগিক দোলকের ল্যাগ্রাঞ্জের সমীকরণ, এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা লিখে দিবেন, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হয়, থিটা হয়, কারণ এটা হচ্ছে কি থিটার মান অতি ক্ষুদ্র। এই হচ্ছে আপনার অ্যান্সারটা, ঠিক আছে। তো আজকে 3টা অঙ্ক করাইছি, এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আবার দেখি, আর আছে আপনার 5টা অঙ্ক করাবো, আর আরও 5টা অঙ্ক আছে। তো 5টার মধ্যে আপনার হচ্ছে 2-3টা আছে আপনার খ বিভাগের, অর্থাৎ খতে আসার সম্ভাবনা আছে এগুলা। তো এই কারণ হচ্ছে যে এত বেশি, আর বাকি 2টা আছে মনে হয় বড় বড়, ওগুলো হচ্ছে গ বিভাগের। তো দেখি এক ক্লাসে যদি করতে পারি তাহলে তো ভালোই, আর না হলে 2টা ক্লাস যাবে আরও এই অধ্যায়ের। তো আশা করি সব কিছুই বুঝছেন আজকে যেভাবে করেছি। কোনো সমস্যা যদি থাকে, কোনো জায়গায় যদি আমার ভুল থাকলে আপনারা বলবেন, আপনারা সংশোধন করে নেবেন করার সময়। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলে বলবেন। তো দেখেন আমি এখন নোটটা দিয়ে দিব, নোটটা দেখেন।